আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য। প্রথম ব্রেকিং খবর, এবার ভারত, শক্তিশালী ভারত, ছোট্ট দেশ বাংলাদেশকে নিয়ে ব্যাপক টেনশনে রয়েছে। কী কী কারণে বাংলাদেশকে নিয়ে ভারত টেনশনে, সেই বিষয়গুলো বলবো। দ্বিতীয় ব্রেকিং খবর, এবার পাকিস্তান ফতেহ নামে একটি নতুন মিসাইল উৎক্ষেপণ করলো, যেটি ভারতের জন্য নতুন টেনশন। 3 নম্বর ব্রেকিং খবর, এবার দখলদার দেশটির ভেতরে হামাস কিংবা ইরান অথবা তাদের প্রক্সি বাহিনীকে নিয়ে আবারও নতুন করে টেনশন তৈরি হয়েছে। পাশাপাশি ইয়েমেনে যে ব্যাপক আক্রমণ করেছে দখলদার শক্তি, সেই আক্রমণের প্রতি উত্তরের অপেক্ষায় রয়েছে দখলদার। 4 নম্বর ব্রেকিং খবর, এবার ভারত সীমান্তগুলোতে ব্যাপক নিরাপত্তা বাড়িয়েছে, পাশাপাশি দেশটির ভেতরের জনগণকে প্রস্তুত করছে দুই দেশ নতুন করে একটি যুদ্ধের জন্য। দর্শক, এছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। প্রথম, ইসরায়েল তারা ইয়েমেনে ব্যাপক আক্রমণ করেছে। অর্থাৎ ইয়েমেন যখন হাইপারসোনিক দিয়ে বেন গরিয়ানকে মোটামুটি একটা বড় ধাক্কা দিয়েছিল দখলদারদের বেন গরিয়ান এয়ারপোর্ট, তখন তারা বলেছিল আমরা এই আক্রমণের প্রতি উত্তর দিব খুব শক্তিশালী, অর্থাৎ 6 থেকে 7 গুণ ডাবল প্রতি উত্তর দিব ইয়েমেনকে। এবং আমরা দেখলাম ইয়েমেনকে একটা শক্ত জবাব পরবর্তী তারা দিয়েছে এবং ইয়েমেনে ব্যাপক ব্যাপক গোলাবর্ষণ করেছে, বোম্বিং করেছে উপর থেকে দখলদার শক্তি। এরপর ইয়েমেন কি পাল্টা জবাব দেবে, এটা নিয়েও বড় আতঙ্কে রয়েছে এখন তারা। ইরান বলছে যে কোনো সময় তারা দখলদার শক্তির মানচিত্র কেড়ে নেবে অথবা মানচিত্র থেকে তাদেরকে মুছে দেবে। ইরান কি কেবল হুমকি দিচ্ছে নাকি কিছু করে দেখাবে? ইয়েমেনে আক্রমণের কারণে আমরা দেখিনি আন্তর্জাতিক বিশ্বের কেউ কোনো বড় প্রতিবাদ করছেন, কিন্তু ইরানও প্রথমে থেমে থেকে এবার ইরান জবাব দিচ্ছে। কিন্তু এই মৌখিক জবাবে খুশি নয় বিশ্ব। কিন্তু ইয়েমেনে যখন দখলদাররা আক্রমণ করলো তখন বিশ্ব চুপ ছিল কেন? এই ইয়েমেনিরা এতদিন ধরে, প্রায় 2 বছর ধরে ফিলিস্তিনের ভাইদের জন্য নিজেরা বিপদ ঘাড়ে নিয়েছে, কিন্তু তাদের বিপদে কেউ পাশে দাঁড়ায়নি। এদিকে সেনাপ্রধান দখলদার দেশটির গোয়েন্দা প্রধানদের ধমকালেন বিভিন্ন বিষয়, যেন তারা আরও সঠিক মানে এক কথা যে কনফার্ম যে তথ্যগুলো মোসাদ বা সিনব্যাড, তারা যেন কোনো রকম ভুল তথ্য না পায় এবং তারা যেন একটা বৃহৎ আক্রমণ মোকাবেলা রাষ্ট্রকে রক্ষায় আরও সতর্ক পদক্ষেপ নেয়। দর্শক, 2 নম্বর খবরটি হলো পাকিস্তান। এবার পাকিস্তান নতুন আরেকটি মিসাইল পরীক্ষা করলো। সোমবার ফতেহ নামে এই মিসাইলটি উৎক্ষেপণ করলো। এটির গতি হলো 120 কিলোমিটার। বলা হচ্ছে সারফেস টু সারফেস এই মিসাইলটি শত্রুপক্ষের এন্টি মিসাইলকে ভেদ করতে পারবে এবং এটি কার্যকরভাবে শত্রুকে আঘাত করতে পারবে। পাকিস্তান পরপর আমরা দেখলাম 3বার 3টি নতুন মিসাইল উৎক্ষেপণ করলো, যখন 2 দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একদিকে পাকিস্তান, একদিকে ভারতও তারা সাগর থেকে আইএনএস ভিক্রানের মাধ্যমে তাদের নতুন মিসাইল উৎক্ষেপণ করেছে। ভারত একবার করার সঙ্গে সঙ্গে পাকিস্তান 3টি ধরনের 3টি মিসাইল উৎক্ষেপণ করলো। পাকিস্তানের সমরাস্ত্রে বা তাদের যে নতুন নতুন আদলে নতুন অস্ত্র আসছে, এগুলো নিয়ে এখন ভারত টেনশনে পড়ে গেছে। একদিকে বন্দরে এসে পৌঁছে গেছে তুর্কি ওয়ারশিপ, যুদ্ধজাহাজ, আরেকদিকে চীন অত্যাধুনিক অস্ত্রগুলো পৌঁছে দিচ্ছে পাকিস্তানকে। সব কিছু মিলে ভারত যে যুদ্ধটা শুরু করতে চেয়েছিল, ভারত এবার যে ছক তৈরি করছে বা পরিকল্পনা সাজাচ্ছে, তারা বুঝতে পারছে যে এই পরিকল্পনা তাদের জন্য যথেষ্ট নয়। ভারত প্রথমে তারা বলেছিল পাকিস্তানকে তারা এমন শিক্ষা দিবে যেটা পাকিস্তান কখনো কল্পনাও করতে পারে না। এটি সরাসরি হুমকি দিয়েছিল নরেন্দ্র মোদী। কিন্তু পাকিস্তান ভারতকে এই হুমকির পর থেকে যে প্রতি উত্তরগুলো দিয়েছে, এই উত্তরগুলো নরেন্দ্র মোদী আশা করেনি, যার কারণে পাকিস্তানের কাছে তারা এখন পর্যন্ত বড় রকম কোনো সাফল্য পায়নি। পক্ষান্তরে সীমান্ত অঞ্চলে লাইন অফ কন্ট্রোলে কিংবা আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান বরাবরই সাফল্য পেয়েছে, চেকপোস্ট উড়িয়ে দিয়েছে,
তাদের বাংকার উড়িয়ে দিয়েছে, এরকম বেশ কয়েকটি। পাশাপাশি রাফায়েলকে তাড়া করেও বিশ্বব্যাপী আলোচিত হয়েছে পাকিস্তান। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর মূল ভাবনার জায়গাটি হলো পাকিস্তানকে চীন এবং তুরস্ক আসলে কী দিয়েছে এবং সেগুলো কি ভারত মোকাবেলা করতে পারবে। এটি নিয়ে ভারতের গোয়েন্দারা এখন উঠে পড়ে কাজ করছে। পাকিস্তানের সমরাস্ত্রে আসলে কী কী যোগ হয়েছে, চীন কী কী চতুর্থ বা পঞ্চম প্রজন্মের নতুন অস্ত্র পাকিস্তানকে দিয়েছে, রাফায়েল কিংবা S-400 অথবা আদার্স ভারতীয় অস্ত্রকে মোকাবেলায় পাকিস্তান আসলে কী কী তৈরি করছে, এগুলো নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। এর পরপরই হয়তোবা দেখা যাবে একটা বড় আক্রমণের দিকে ভারত যেতে পারে। যতক্ষণ পর্যন্ত ভারত কনফার্ম হচ্ছে না যে পাকিস্তান তাদেরকে প্রত্যুত্তর দিতে পারবে কি পারবে না, তার উপর নির্ধারণ করছে যুদ্ধের সময়টা। এবং এই মুহূর্তে আসলে যুদ্ধের যে আমি বলবো দামামা বেজে উঠছে, তার প্রধান কারণ সিন্ধু পানি চুক্তি। ভারত পাকিস্তানে এই চুক্তিটি বাতিল করে সকল পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ভারত থেকে পাকিস্তানে যে পানি আসে, পাকিস্তানের পানির প্রায় 90%, এবং এগুলো বন্ধ করে দেওয়ায় পুরো পাকিস্তান এখন খাদ্য শস্যের ঘাটতি তৈরি হবে। পাঞ্জাব বিশেষ করে তাদের শস্য ভাণ্ডার যেটাকে বলে পাঞ্জাব, এটা এখন শুকিয়ে যাবে, হয়তো কখনো শুকাবে, কখনো পানি ছেড়ে এগুলো ডোবাবে। এই ঘটনার পর অর্থাৎ ভারতের এই রকম একটি ন্যাক্কারজনক কাজের পর পাকিস্তান একদম সঠিকভাবে একটি জবাব দিয়েছে ভারতকে। বলেছে যদি তোমরা পানির ন্যায্য হিস্সা না দাও বা তোমরা পানি বন্ধ করো, তোমাদের ড্যামগুলোকে আমরা মিসাইল দিয়ে উড়িয়ে দেব, এবং এটি হবে আমাদের যুদ্ধের সূচনা। কে বলছে? পাকিস্তান। যদি সিন্ধুতে ভারত পানি বন্ধ রাখে তাহলে পাকিস্তান এই ড্যামগুলো অর্থাৎ নদীর মাঝখানে বা বাঁধগুলো যে ড্যাম দিয়ে তৈরি করেছে, বাঁধ, এগুলো উড়িয়ে দিবে পাকিস্তান। প্রয়োজনে এই পানির জন্য পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়াবে। এই হুমকির পর এখন পর্যন্ত আমরা দেখছি ভারত চুপ। এখন পানির জন্য কি শেষ পর্যন্ত যুদ্ধটা শুরু হবে, নাকি ভারত কিছু সময় একটা প্রতিবাদ দেখিয়ে আন্তর্জাতিক চাপে আবারও পানি ছেড়ে দেবে, সেটা সময়ের উপর নির্ধারিত হবে। তবে পাকিস্তান তার নির্ধারিত সময়ের মধ্যে যদি পানির ন্যায্য হিস্সা না পায় বা ড্যামগুলো খুলে না দেওয়া হয়, তাহলে যে কোনো সময় এই ড্যামগুলোকে উড়িয়ে দিতে পারে। এই ড্যামগুলো উড়িয়ে দিলে সেক্ষেত্রে সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত। দর্শক, যে লাস্ট গুরুত্বপূর্ণ খবর সেটি হলো বাংলাদেশ ভারত। ভারতের বিভিন্ন গণমাধ্যমের যে সংবাদগুলো উঠে আসছে সেখানে এইটুকু বোঝা যাচ্ছে ভারত পাকিস্তানকে নিয়ে যেমন টেনশনে, তেমনি টেনশনে এখন বাংলাদেশকে নিয়ে। ভারতের ধরেন চারটা দিকে তিনটা দিক, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। এই তিনটি দেশকে এখন ভারত সবচেয়ে টাফ মনে করছে। ভারতের বিশ্লেষকরা বলছে যে কোনো সময় বাংলাদেশের আকাশ ব্যবহার করে শত্রুরা ভারতে আক্রমণ করতে পারে। এই জন্য নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে, যুদ্ধ বিমান সেট করা হয়েছে, ড্রোন উড়ানো হচ্ছে, সেনা সংখ্যা বাড়ানো হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। এক কথায় বাংলাদেশ সীমান্তে ভারত যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছে। তারা বলছে যে বাংলাদেশের এই সরকার গত 15 বছর পরে যে সরকার বসেছে, এটি ভারতকে ঘুমোতে দিচ্ছে না, কেবল টেনশন দিচ্ছে। বিগত 16 বা 15 বছরে ভারতের একজন তাবেদার শাসক ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা। তিনি অনেকটা ভারতের মুখ্যমন্ত্রীর আদলে কাজ করেছেন, কিন্তু প্রফেসর ইউনূস ভারতকে মোটেও তোয়াক্কা করছেন না। 140 কোটি মানুষের দেশ ভারতকে মাত্র 16 থেকে 18 কোটি মানুষ বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার প্রধান নজির সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশ ভারতের সীমান্তে দেখেছি, যেখানে বিএসএফ কোনো প্রকার অন্যায় করেছে, কখনো কৃষক ধরে নিয়ে গেছে, কখনো সীমান্তে বিজেপির সাথে ঝামেলা করেছে, সেখানে শক্ত প্রতিবাদ করেছে, বিজয় পেয়েছে বিজেপি বিএসএফের বিরুদ্ধে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আমরা দেখিয়েছিলাম যে একটা ফুটেজ, আপনারা পিকচার দেখেছিলেন, বিজিবির পা ধরে আছে দাদাদের বর্ডার গার্ড, দেখেছেন আপনারা? তো এরকম করে 16 বছর পর বা 15 বছর পর আমাদের সীমান্তগুলোতে আমাদের সাহসী বীরেরা এখন দায়িত্ব বুঝে নিয়েছে এবং ভারতকে প্রতি মুহূর্তে টেনশন দিচ্ছে, সীমান্তে ছাড় দিচ্ছে না, কোনোভাবেই ছাড় দিচ্ছে না। তো ভারত এই মুহূর্তে আসলে সামলাবে কোনটা? একদিকে বৃহৎ চীন, অন্যদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, আরেকদিকে উদীয়মান বাংলাদেশ। সব কিছু মিলে
ভারত একটা বড় রকম চাপের মধ্যে আছে। ভারত বুঝতে পারছে না কীভাবে বাংলাদেশে তার আবারও নতুন তাবেদারকে মানে কি বলবো ক্ষমতা বসাবে। একদিকে প্রফেসর ইউনূসের সাথে নরেন্দ্র মোদী কোনোভাবেই টেক্কা দিয়ে পারছে না। আন্তর্জাতিক ফোরামে নরেন্দ্র মোদীর চেয়ে বহুগুণ উপরে উঠে গেছে প্রফেসর ইউনূস। সব মিলে এখন ভারতের একটি প্রত্যাশা, কবে বাংলাদেশে নির্বাচন হবে আর কবেই এমন একটি দুর্বল সরকার বসবে যারা ভারতের ইশারা চলবে। দেখা যাক নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ হয় কিনা। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।